নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। সবাই জানে মাছ জলে থাকে, সবাই জানে মাছ জলই খায়, কিন্তু মাছকে জল খেতে দেখেছে কজন? সিবিআই ঠিক এইটা খুঁজে বের করার চেষ্টা করছে। সিবিআই দেখছে যে অন্যের জল কে খেয়েছে, সিবিআই দেখছে যে সাধারণ মানুষের রক্ত কে খেয়েছে। না, কোনো কবি সাহিত্যিক নয়, আজকে একেবারে হুবহু এই ভাষায় সিবিআইয়ের আইনজীবী কোর্টে তার সওয়াল করেন। উল্টো দিকে বিশিষ্ট আইনজীবী মিলন মুখোপাধ্যায় মদন মিত্রের জামিনের জন্য সওয়াল করেন। এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন সেশন কোর্টে সেই সওয়াল জবাব পর্ব শেষ হয়ে গেছে। বিচারপতি তার রায় লিখছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো যে মদন মিত্রের জামিনের আবেদন খারিজ হলো নাকি মদন মিত্র জামিন পেলেন। আর কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া, আছেন অধ্যাপক দেবাশিস সরকার, অন্যদিকে কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু তার আগে ঠিক কি বলে কিভাবে সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করলেন দেখাব। মদন মিত্র এখনো মন্ত্রী, জামিনে ছাড়া পেলে বাইরে এসে প্রভাব খাটাতে পারেন তিনি। সোমবার নগর দায়রা আদালতে শুনানি চলাকালীন এমনই অভিযোগ করলেন সিবিআই এর আইনজীবী। এ প্রসঙ্গেই তাঁর অভিযোগ, যতদিন মদন মিত্র গ্রেফতার হননি ততদিন ভয়ে কোনো সাক্ষী গোপন জবানবন্দি দিতে চাননি। মদন মিত্র গ্রেফতার হওয়ার পরই গোপন জবানবন্দি দিতে রাজি হন তারা। এই মামলায় গোপন জবানবন্দি দিয়েছেন এমন কয়েকজনকে ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে। আরও কয়েকজন আগামী দিনে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আমাদের আশঙ্কা, মদন মিত্র জামিনে ছাড়া পেলে এদেরও হুমকি দেওয়া হবে। সওয়ালে সিবিআই এর আইনজীবী আরও অভিযোগ করেন, জেলে থেকেও প্রভাব খাটাচ্ছেন মদন মিত্র। তাই পরিবহন মন্ত্রী কদিন জেলে আর কদিন হাসপাতালে রয়েছেন তার রিপোর্ট চাওয়া সত্ত্বেও কোনো জবাব দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গেই সিবিআই এর বক্তব্য, মদন মিত্র হাসপাতালে রয়েছেন, চিকিৎসা করাচ্ছেন, কিন্তু সিবিআই তো কখনো তার বিরোধিতা করেনি। তিনি হাসপাতালে থাকুন, চিকিৎসা করান, প্রয়োজনে এইমস থেকে চিকিৎসক আনিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হোক, যেমনটা করানো হয়েছিল আশারাম বাপুর ক্ষেত্রে। কিন্তু এতে জামিন চাওয়ার কি আছে? তাছাড়া পরিবহন মন্ত্রীর কোনো মেডিকেল রিপোর্টে একবারও বলা হয়নি যে তার অস্ত্রোপচার দরকার কিংবা তার বড় কোনো রোগ হয়েছে। আরও একাধিক তথ্য উল্লেখ করে এদিন সিবিআই এর তরফে সওয়াল করা হয় যে মদন মিত্র জামিন পেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। এবিপি আনন্দ। শিশিরবাবু, মিলন মুখোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী, আমি উল্টো দিকের আর্গুমেন্টগুলো দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। উনি বলছেন যে 11ই ফেব্রুয়ারি আলিপুর জেলা এবং দায়রা আদালতে মদন মিত্রের জামিনের আবেদন করা হয়, মাননীয় বিচারক খারিজ করে দেন। 18ই ফেব্রুয়ারি সারদা রিয়েলটি মামলায় সিবিআই দ্বিতীয় চার্জশিট জমা দেয়, তাতে মদন মিত্রের নাম ছিল এবং তারা ওই চার্জশিট পাওয়ার পর দেখেছেন যে বহু গোপন জবানবন্দি 17ই নভেম্বরের আগে রেকর্ড করা হয়েছিল, কিন্তু 17ই নভেম্বরের চার্জশিটে তার উল্লেখ ছিল না। 18ই ফেব্রুয়ারি যে দ্বিতীয় চার্জশিটে মদনবাবুকে অভিযুক্ত হিসেবে দেখানো হয় তাতে উল্লেখ করা হয়, অর্থাৎ মিলনবাবুর প্রথম যুক্তি, তদন্তের কোনো অগ্রগতি হয়নি এই গ্রেফতারের পরের সময়টাতে, সুতরাং মদন মিত্রের জামিন পাওয়া উচিত। 1 নম্বর আর্গুমেন্ট। দেখুন, মদনবাবু আজকেও মন্ত্রী, 164 না 165 দিন হয়ে গেছে। আমি শুনিনি এই নজির আর কোনো প্রান্তে আছে কিনা। একটা রাজ্যের মন্ত্রী জেলে বসে 165 দিন, এটাই তো উল্টো আর্গুমেন্ট মিলনবাবু, যে 165 দিন আছেন সুতরাং এবার ছেড়ে দেওয়া যায়। কি করবেন 165 দিন? আমি অন্য কথা বলছি, এখনো মন্ত্রী পদে কেন লোকদের আটক করে রাখা হয়? 3টে কারণ। এরা তো বিচারাধীন, এদের তো শাস্তি হয়নি, যারা এখনো ভিতরে। সিবিআই বলছে ছেড়ে দিলে, জামিন না দেওয়ার জন্য বিচারককে বলছেন তথ্য প্রমাণ লোপাট হবে। যারা মুখ খুলতে চান তারা ভয় পাচ্ছেন, তাদের হুমকি আসছে, বাইরে বেরোলে তাদের কাছে আরো হুমকি যাবে। একদম প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটাবে, এটাই তো আমরা জেনে অনেকবার শুনেছি। ইনি তো মন্ত্রী, এখনো মন্ত্রী পদে বসে আছেন, যদি ইনি প্রভাব না খাটান আর কে খাটাবে? আপনি দেখুন একটা ছোট্ট জিনিস, 165 দিনের মধ্যে সিবিআই জানতে চাইছে হাসপাতালে কতদিন। এই তথ্য দেওয়াতে কি লোকসানটা কি, এটাও দিচ্ছে না। সেটাও সিবিআই আইনজীবী আর্গুমেন্টে রেখেছেন। তার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে কতটা তার প্রভাব, এটা সব থেকে বড় প্রমাণ যে জেল কর্তৃপক্ষের কাছে সিবিআই, যেটা আমরা ইতিমধ্যেই দেখিয়েছিলাম, যে জানতে চেয়েছিলেন যে মাননীয় মন্ত্রী কতদিন হাসপাতালে এবং কতদিন জেলে রইলেন, সেই তথ্যই এখনো তারা পাননি। দেখুন, সেকেন্ড আর্গুমেন্ট এটাই ছিল। এটাই। আচ্ছা, আজ আমরা একটা জিনিস জানি, দ্যাট জেলে যখন বিচারাধীন ব্যক্তি যখন জেলে থাকে, যদি অসুস্থ হন, জেলে তো হাসপাতাল আছে। একেবারে যখন খুব একটা যদি বড় কিছু হয়, যে জেল হাসপাতাল চিকিৎসা করতে না পারে, তখন বাইরে পাঠানো হয়।
কিন্তু মদন বাবু আবার একটা কথা বলছি আমি, দ্যাট উনি হাসপাতালে একটা বেড দখল করে উডবার্নের মতন ওয়ার্ডে একটা ঘর, বিশাল ঘর দখল করে বসে আছেন, আর রাজ্যের মানুষ চিকিৎসা না পেয়ে মরছে। কিন্তু ইনি যদি আজকে যদি জামিন পেয়ে যান, ইনি নিজের প্রভাব খাটাবেন না কেন? এর তো কোনো প্রমাণ, দেখুন যে এনাকে মন্ত্রী পদ থেকে কেউ সরাতে পারেনি। মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যে যিনি সব লাস্ট ওয়ার্ড সব কিছু, উনি কেন সরাননি? এই অসুস্থতার ক্ষেত্রে আমি দর্শকদের জানিয়ে দিই, সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন যে তার চিকিৎসা চলছে এবং এই মুহূর্তে অস্ত্রোপচার ইত্যাদির কোনো সম্ভাবনা নেই, এবং চিকিৎসার ক্ষেত্রে সিবিআই কোনো অন্তরায় হিসেবে দেখা দেয়নি, এবং তার যেখানে চিকিৎসকরা মনে করছেন সেইখানেই চিকিৎসা চালানো হচ্ছে, এবং সেক্ষেত্রে সিবিআই কখনো প্রশ্ন তোলেনি। আজকে সিবিআইয়ের আইনজীবী আদালতে এই কথা বলেছেন। আমরা আসুন দেখে নিই যে উল্টো দিকে মিলন মুখোপাধ্যায় তার আর্গুমেন্ট কি ছিল মদন মিত্রের জামিনের পক্ষে। দেখুন, পরিবহন মন্ত্রী মদন মিত্রর জামিনের আর্জি সপক্ষে সোমবার জোরদার সওয়াল করেন তার আইনজীবীরা। নগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক কল্লোল কুমার দাসের এজলাসে মদন মিত্রর আইনজীবী মিলন মুখোপাধ্যায় দাবি করেন 11 ফেব্রুয়ারি আলিপুর জেলা ও দায়রা আদালতে মদন মিত্রর জামিনের আবেদন করা হয়, কিন্তু বিচারক তা খারিজ করে দেন। 18 ফেব্রুয়ারি সারদা রিয়ালটি মামলায় সিবিআই দ্বিতীয় চার্জশিট জমা দেয়, তাতে মদন মিত্রর নাম ছিল। এই চার্জশিট পাওয়ার পর আমরা দেখেছি বহু সাক্ষীর গোপন জবানবন্দি ও জবানবন্দি 17 নভেম্বরের আগে রেকর্ড করা হয়েছিল, কিন্তু 17 নভেম্বরের প্রথম চার্জশিটে তার উল্লেখ ছিল না। অথচ 18 ফেব্রুয়ারির দ্বিতীয় যে চার্জশিটে মদন মিত্রকে অভিযুক্ত হিসেবে দেখানো হলো তাতে ওই আগের জবানবন্দিগুলির উল্লেখ করা হলো। এটা ন্যায়সঙ্গত নয়, এবং এটা প্রমাণ করে তদন্তের অগ্রগতির যুক্তি যেটা সিবিআই দেখিয়ে থাকে সেটা গ্রহণযোগ্য নয়। মদন মিত্রের আইনজীবী জামিনের আর্জির পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন, সিবিআই এর চার্জশিটে বলা হয়েছে সারদার এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মদন মিত্র। তিনি সারদার অফিসে গিয়েছেন, সারদার অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওনার ছবিও সারদার এমপ্লয়িজ ইউনিয়নের অফিসে দেখা গিয়েছে বলে সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে। কিন্তু এসবেই কি প্রমাণ হয় মদন মিত্র ষড়যন্ত্র জড়িত? এসবের ওপর ভিত্তি করেই কি একজন 165 দিন বন্দি দশা কাটাবেন? পুজোর সময় তো অনেকের ছবি হোর্ডিং ব্যানারে দেখা যায়। সৃঞ্জয় বসু, রজত মজুমদারের জামিনের প্রসঙ্গ তুলেও সওয়াল করেন পরিবহন মন্ত্রীর আইনজীবী। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুখবিলাসবাবু, এইভাবে সিবিআইয়ের আইনজীবী আজ বিষয়টা আনেন যে সারদার এই তদন্ত হচ্ছে চিটিং এগেনস্ট দ্য স্টেট, একটা লার্জার কনস্পিরেসি যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে ছিল সেইটা বের করতেই এত কিছু তৎপরতা, এবং কনস্পিরেসি এগেনস্ট দ্য কমিউনিটি, কনস্পিরেসি এগেনস্ট সোসাইটি অ্যান্ড কনস্পিরেসি এগেনস্ট পুয়ার পিপল, এবং সেখানে প্রভাবশালী মদন মিত্রকে জামিন দেওয়া উচিত নয়। এই হচ্ছে বটম লাইন। না, ঠিকই আছে। সিবিআইয়ের যে আইনজীবী যে কথাগুলো বলেছেন সেটা তো খুবই যুক্তিসঙ্গত, যে মদন মিত্র যে কত প্রভাবশালী ব্যক্তি সেটা যেমন শিশিরবাবু যা বলছিলেন যে এমন প্রভাবশালী, এমনকি মমতা ব্যানার্জির মতো চিফ মিনিস্টার তিনিও তাকে সরাতে পারলেন না, তিনি জেলে বসেই তাকে মন্ত্রিত্ব করতে দিচ্ছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে জজ সাহেবদের ওখানে যে ধরনের ব্যবহার করেছেন আইনজীবীরা, যে ধরনের ব্যবহার করেছে ওর অন্যান্য অনুরাগীরা, তারা হইচই করেছে, তারা একেবারে মানে জুডিশিয়াল প্রসেসটাকে লণ্ডভণ্ড নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই ধরনের একজন লোক, এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে কত রকমের, কত প্রভাবশালী তিনি ব্যক্তি, এবং তার যা চরিত্র বিভিন্ন সময়ে আমরা দেখেছি, তাতে মদনবাবুর মতো ব্যক্তি তার কুপ্রভাব ছড়াবেনি, এবং এই পয়েন্টটাই কিন্তু প্রধান এর কাছে সিবিআই বোঝানোর চেষ্টা করেন যে যিনি জেলের ভেতর থেকে এতটা প্রভাবশালী, সাক্ষীরা ভয় পাচ্ছেন, এমনকি সাক্ষীদের কাছে যারা 161 বা 164 করেছেন তাদের কাছে হুমকি অবধি গেছে। এইটা আদালতে মিলনবাবু কিন্তু এটার উত্তর দেননি, কারণ এর উত্তর মিলনবাবুর নেই। মিলনবাবু বলছেন একদিন ধরে আটকে আছে, আবার কেন ওরা প্রোগ্রেস বলতে কিছুই করতে পারেনি। আরে কি প্রোগ্রেস হলো না হলো? আর সিবিআই কোন মিলনবাবু বলছেন যে ওনার ছবি তো সারদার এমপ্লয়িজ ইউনিয়নের অফিসে দেখা গেছে, কিন্তু পুজোর সময় তো অনেকের ছবি হোর্ডিং ব্যানারে দেখা যায়। ছবি তো গাড়ির সঙ্গে একসঙ্গে সারদার গাড়ি ব্যবহার করেছে, এই সময় দেখা গেছে। সারদায় শুধু তাই নয়, উনি মানুষকে বলেছেন যে এই রকম একটা সৎ মানুষ, এরকম একটা অর্গানাইজেশন, তাকে আপনারা হেল্প করুন, তাকে তার যে কাজ সোসাইটির সার্ভিস দিচ্ছেন,
এসব কথা বলেছেন। আপনি বললেন গাড়ির কথা, গাড়ির লগবুক আজকে তথ্য প্রমাণ হিসেবে আদালতে সিবিআই আইনজীবী তুলে ধরেন। ঠিক কি কি প্রমাণ আদালতে পেশ করে এবং তার উল্লেখ করে জামিন আটকানোর চেষ্টা করেন সিবিআই আইনজীবী, দেখাবো। কোটি কোটি টাকার সারদা কেলেঙ্কারির তদন্তে জেলবন্দি পরিবহন মন্ত্রী। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠের বয়ান থেকে শুরু করে উদ্ধার হওয়া নথিপত্র, মদন মিত্রর বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে। সিবিআই এর দাবি, মিডল্যান্ড পার্কে তল্লাশি চালিয়ে তারা যে নেমপ্লেটটি উদ্ধার করেছে তাতে সারদার কর্মচারী সংগঠনের সভাপতি হিসেবে মদন মিত্রের নাম লেখা রয়েছে। নেমপ্লেটটি দপ্তরের এমন জায়গায় লাগানো থাকতো যাতে কেউ অফিসে ঢুকলেই তার চোখে পড়ে। সিবিআই সূত্রে দাবি, সারদা গোষ্ঠীর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার ব্রোশিওরে মদন মিত্রর ছবি রয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, পরিবহন মন্ত্রীর অনুমতি নিয়েই এই ছবিগুলি ছাপা হয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মদন মিত্রর প্রাক্তন আত্মসহায়ক বাপি করিম মিডল্যান্ড পার্ক থেকে প্যাকেট নিয়ে মদন মিত্রকে দিয়ে আসার কথা জানিয়েছেন। সূত্রের দাবি, ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া বয়ানে সুদীপ্ত সেনের এক গাড়ি চালক দাবি করেছেন একাধিকবার তিনি টাকার প্যাকেট দিয়ে এসেছেন মদন মিত্রকে। ওই চালকের আরও দাবি, সারদার গাড়ি ব্যবহার করতেন মদন মিত্র। সিবিআই সূত্রে দাবি, সারদা গোষ্ঠীর 4 জন কর্মী ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবানবন্দিতে মদন মিত্রকে মিডল্যান্ড পার্কে গিয়ে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়ে আসতে দেখার দাবি করেছেন। সিবিআই সূত্রে দাবি, মন্ত্রীকে বিপাকে ফেলতে পারে মিডল্যান্ড পার্ক থেকে উদ্ধার হওয়া একটি লগ বুক, যাতে লেখা রয়েছে কখন কোন গাড়ি পাঠানো হতো মদন মিত্রকে, গাড়ি পিছু কত টাকা খরচ হতো সারদার। সূত্রের দাবি, পরিবহন মন্ত্রীর সমস্যা বাড়াতে পারে এই প্রশস্তিমূলক ভিডিও ফুটেজগুলিও। ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा पंजाब सिंधु गुजरात মারাঠা গ্রামীণ উত্তরবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজকর্ম করতে কোথাও যদি কোনো অসুবিধে হয়, কোনো আইনগত বাধা আসে, সেগুলো যাতে সব কিছু ঠিকঠাক করে মেনে সেই সমস্যাকে দূর করে সারদা গার্ডেনের কাজ করতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারে আমরা নজর রাখব। সিবিআই এর দাবি, তারা এমন কিছু ব্যবসায়ীর নাম পেয়েছে যাদের মাধ্যমে সারদার টাকা বাজারে লগ্নি করতেন মদন মিত্র। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেবাশিসবাবু, আজ একবারে স্পষ্ট ফিগার দেন সিবিআই আইনজীবী। উনি বলেন যে 2,500 কোটি টাকা বাজার থেকে সারদা তুলেছে, 100 কোটি টাকার তারা হিসেব পেয়েছেন, বাকি 2,400 কোটি টাকা কোথায় গেল। মানি ট্রেলের ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ। সিবিআই এটা খুঁজে বের করার চেষ্টা করেছে এবং এই খুঁজে বের করার প্রক্রিয়ায় মদন মিত্রের একটা ভূমিকা আছে। দেখো, মানে আমাদের রাজ্যে সমাজে কিভাবে ফোকাসটা পাল্টে যাচ্ছে। দুর্ভাগ্যজনক যে আমরা গোটা রাজ্যের মানুষ আজকে তাকিয়ে রয়েছি সন্ধ্যেবেলায় রায় কি হচ্ছে, কিসের রায় হচ্ছে, যে মাননীয় মন্ত্রী জামিন পাবেন কি পাবেন না, এর দিকে কিন্তু গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাকার কথা কোন দিকে, যেটা তুমি বললে, তাকিয়ে থাকার কথা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা লুট হয়ে গেছে, সেটা কবে ফেরত পাবে, এই বাহানা চলছে। 2 বছরের ওপর পার হয়ে গেছে এবং শুধু সারদা নয়, সমস্ত চিটফান্ড কাণ্ডে। এবং বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়ায় যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের সামনে বারবার করে ইস্যুটা কিন্তু কোনটা 1 কোনটা 2 পাল্টে যাচ্ছে আর কি। উনি জেলে কেন রয়েছেন, এখন সাদামাটা কয়েকটা কথা বলছি। উনি জেলে কেন রয়েছেন, শাস্তি না শাস্তির জন্য না, উনি জেল কাস্টডিতে রয়েছেন এই তদন্তটা যাতে যথাযথভাবে ট্র্যাক করতে পারে যে এই টাকাগুলো কোথায় কিভাবে গিয়েছে। এবং এটা তোমার আমার কথা বলার উপর না, তদন্ত করতে গিয়ে এই গুণী মানুষকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এই রাজ্যে তো ক্যাবিনেটে বহু ব্যক্তিত্ব রয়েছেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল করেন, বহু ব্যক্তিত্ব রয়েছেন, এদের প্রশ্ন উঠছে না তো। কিন্তু সিবিআই তদন্ত প্রক্রিয়া যখন এই মানুষকে মনে করেছেন রাখা দরকার সাথে করে জেল কাস্টডিতে, কেন তারা মনে করেছেন? তারা মনে করেছেন তদন্তকে যাতে কোনোভাবে প্রভাবিত না করে। আমি একটা প্রশ্ন যদি এখানে করি, যে ওনার যখন অসুস্থ মানুষ বারবার হচ্ছেন, এটা তো আমরা সবসময় বলছি যে এই মানুষকে এইমসে নিয়ে যাওয়া হোক, এই মানুষকে দক্ষিণ ভারতের বড় বড় হসপিটাল রয়েছে নিয়ে যাও, প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করো, এটা আলাদা আলোচনা। ইমোশনকে গুলি দিলে চলবে না, এটা আলাদা আলোচনা। কিন্তু যদি এখানে একটা সংকীর্ণ প্রশ্ন তোলা হয়
যে জেল কাস্টডিতে যখন রাখা হয় তখন সেই মানুষ কি বাইরের জগতের সাথে যথেচ্ছভাবে মোবাইল ব্যবহার করতে পারেন? উত্তর হচ্ছে না, যদি করা হয় সেটা অবৈধ। আচ্ছা, যখন হসপিটাল কাস্টডিতে কোনো মানুষ থাকছেন এই সময়কালে, এই যে প্রভাব খাটানোর কথা হচ্ছে, তখন এই প্রশ্ন তো থাকছে সেই সময় তিনি কি এই মোবাইল এবং যোগাযোগটাকে প্রভাব রাখার প্রশ্নের প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করতে পারছেন না? হসপিটাল কাস্টডি ও জুডিশিয়াল কাস্টডি এক্স্যাক্টলি। কিন্তু এবার এখানে প্রশ্ন চলে আসছে, সেই প্রশ্নগুলো কিন্তু আসছে যে সেই প্রোটেক্টেড এনভায়রনমেন্ট, হসপিটালে শুধু চিকিৎসা নয়, উনার মতন মানুষের ক্ষেত্রে চিকিৎসা এবং তার সাথে জেল কাস্টডিতে থাকা মানুষের যে প্রোটেকশন, যে সিকিউরিটি, সেই যে রেস্ট্রিকশন থাকার কথা, সেগুলো কি থাকছে? আমরা আদপেও কিন্তু কেউ উৎসাহিত নই যে এই রায় ফলাফল কি, যেটা কনসার্ন যে এই রায়ের ফলাফল যেন এমন কিছু না হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে সেই তদন্তকে কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে এবং মানুষের লুট হয়ে যাওয়া টাকা যাতে সেখান থেকে উদ্ধার করবার প্রশ্নের কোনো প্রশ্ন। মদন মিত্রের জেলের মধ্যে থাকা, জামিন পাওয়া না পাওয়া তদন্তে কতটা গুরুত্বপূর্ণ দেবনারায়ণ বাবু? না, আমি তো তেমন গুরুত্বপূর্ণ দেখিনি, কারণটি প্রভাবশালী ছাড়া যাবে না। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আজকাল ইলেকট্রনিক সিস্টেম, মোবাইল, ল্যাপটপ ও ভিতরে থাকলেও প্রভাবের ব্যাপারটা তো আজকাল বেগ, মডার্ন সিস্টেমটা এমন হয়ে গেছে, এ শুধুমাত্র রাখা, কিন্তু প্রমাণ করতে হবে, চার্জশিট দিতে প্রমাণ করতে হবে। প্রভাবের ব্যাপারটা তো আজকাল বেগ, মডার্ন সিস্টেমটা এমন হয়ে গেছে, এ শুধুমাত্র রাখা, কিন্তু প্রমাণ করতে হবে, চার্জশিট দিতে প্রমাণ করতে হবে। না, আমরা এখন কিছু পাচ্ছি না। প্রভাবশালী 165 দিন রাখার পরে প্রভাবশালী, 90 ডেজের পরে 65 দিন, শুধুমাত্র গাড়িতে দেখা গেছে, ব্যানারে দেখা গেছে। আরে ইউ আর টু প্রুভ ইট। উনি মন্ত্রী আছেন, না না না, প্রভাবশালী গুলো একটা জিনিস সুমন বাবু, আজকের দিনে প্রভাবশালী জেলের মধ্যে থাকলেও প্রভাবশালীরা সব জায়গায় আজকে ত্রিপুরায় কি হচ্ছে, এরা এদের সঙ্গে দেখা গেছে এজেন্ট মন্ত্রী সবকিছু, এইগুলো দিয়ে শুনুন প্রমাণ করতে। আমি বলছি আপনি ব্যতিক্রম এবং যেটা হওয়া উচিত নয়, বরং আফতাব আনসারীর তো আর সিম থাকা উচিত নয়, কিন্তু আছে, কিন্তু প্রভাবশালী বসে কিন্তু আপনি ব্যতিক্রমটাকে নিয়মে পরিণত করতে না, একটা নির্দিষ্ট দিন তাকে রাখবে, তারপরে দে হ্যাভ টু ট্রাই ইন ভেরিয়াস ওয়েজ। ফাইন, আরে তার ফাইন্ড আউট দ্য শুধু এই সংবাদ না, সমস্ত আপনি যে সংবাদপত্রগুলো থেকে কোট করেন, হ্যাঁ, আনন্দবাজার পত্রিকাতেও লেখা হয়েছে, আমি বলছি সেটা হচ্ছে এজলাসের পাশে চেয়ারে বসে মন্ত্রীমশাই ফোনে কথা বলছেন কোর্টের মধ্যে। এ কি সাধারণ আপনার সাধারণ মানুষের ক্ষেত্রে কোনোদিন হতে পারে নাকি? এই সবগুলো কোর্ট চেঞ্জ হলো, তার জন্য হাইকোর্ট থেকে আবার অন্য কোর্টে দিল। ঠিক, আমি দ্রুত একবার দেখে নেব যে কোর্ট চেঞ্জের কথা দেবনারায়ণ বাবু বলছেন, যে কোর্ট চেঞ্জে যে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার ছবিটা আলিপুর কোর্টে ধরা পড়েছিল, এখনো কি তাই? দেখব দুটো ছবি পাশাপাশি। এ যেন বদলেও বদলালো না। মদন মিত্রর জামিনের মামলা আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে নগর দায়রা আদালতে সরতেই বদলে গেল আদালতের বাইরে বিশৃঙ্খলা বিক্ষোভের চীনা ছবিটা, কিন্তু বদলালো না আদালতের ভেতরের ছবি। সোমবার শুনানি শুরু হতেই নিজের বক্তব্য পেশ করতে ওঠেন মদন মিত্রর আইনজীবী। তিনি বলেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট, ততক্ষণ একটি শব্দও উচ্চারণ করেননি সিবিআই এর আইনজীবী। কিন্তু সিবিআই এর আইনজীবী সওয়াল করতে উঠলেই বদলে যায় ছবি। অভিযোগ, হইহট্টগোল করতে শুরু করেন মদন মিত্রর আইনজীবীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একটা সময় বিচারকের উদ্দেশ্যে সিবিআই এর আইনজীবীকে বলতে শোনা যায়, দেখছেন স্যার, এরা আমাদের কখনো বলতে দেয় না, যদিও আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। এরপর সিবিআই এর আইনজীবী যখন সোর্স ফাইল দেখাতে যান বিচারককে, তখন বিশৃঙ্খলা তুঙ্গে ওঠে। অভিযোগ, তাকে বাধাও দেওয়া হয়, যদিও অবশেষে সেই ফাইল বিচারককে দেখান সিবিআই এর আইনজীবী। তবে আদালতের ভেতরের পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বাইরে ছিল শান্ত। গত বছর 12ই ডিসেম্বর মদন মিত্র গ্রেফতার হওয়ার পর থেকে আদালত চত্বরে কিংবা ভেতরে হইহট্টগোলের যে ছবি বারবার ধরা পড়েছে, এদিন তা ছিল উধাও। মদন মিত্র দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও এখনও কিন্তু তাকে মন্ত্রী পদে বহালি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ হওয়ার আগেই বারবার ক্লিন চিট দিয়েছেন তাকে। জেলবন্দি মন্ত্রীর মেজাজ যে খুব একটা ভালো নেই, তার ইঙ্গিতও মিলেছে মাঝে মাঝে। মেনে নিচ্ছেন, আপনার কাছে সাপ্লাই হয়েছিল। তোমার বাড়িতে, তোমার বাড়িতে আত্মীয় স্বজন আছে, ওদের জিজ্ঞেস করো।
মদন বিতর্কে সর্বশেষ অধ্যায়টি যোগ হয় যখন আলিপুর জেলা ও দায়রা বিচারকের ওপর অনাস্থা প্রকাশ করে হাইকোর্টে মামলা স্থানান্তরের আবেদন জানায় সিবিআই। যে আবেদনের সারবত্তা স্বীকার করে নিয়ে মদন মিত্রর জামিনের শুনানি নগর দায়রা আদালতে সরিয়ে দেন বিচারপতি এবিপি আনন্দ। শিশবাবু, আপনি বলছিলেন যে তদন্ত প্রক্রিয়া ভীষণভাবে ব্যাহত হবে। আমার হিসেবে একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে ফিট কেস, এই রাজ্য থেকে এই কেসটা ট্রান্সফার করা হোক, যেরকম গুজরাট দাঙ্গা ট্রান্সফার করা হয়েছিল মুম্বাইতে। ঠিক এই কথা। আজকে যে আপনি যে এখন দেখালেন দর্শকদের, যে দেখালেন, এটা আমরা কি আগেও দেখেছি? পুষ্পবৃষ্টি কার জন্যে? একটা আন্ডার ট্রায়াল অভিযুক্তকে পুলিশ ধরে নিয়ে আসছে। রাজ্য চেঞ্জ করলে সুষ্ঠুভাবে হতে পারবে, বিচার প্রক্রিয়া চলবে? নিশ্চয়ই এইসব তো হবে না, এইসব তো হবে না। সিবিআই এর আইনজীবী দাঁড়িয়ে কথা বলতে পারছেন না, এ তো আমরা শুনেছি আজকে, যেটা আবার টেনে বসিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী মশাই, এখনো মন্ত্রী মশাই পাশে বসে মোবাইলে কথা বলছেন, এটা কি হয়? কোন আইন ব্যবস্থা এটা হয়? আচ্ছা, ধরুন পাশের রাজ্যে চলে গেল, আপনি যেটা বলছেন আমি ধরে নিলাম যে সব যুক্তিগুলোই ঠিক এবং জজ সাহেবও মেনে নিলেন, সিবিআই মামলা যেরাম জয়ললিতার ক্ষেত্রেও পাশের রাজ্যে কর্ণাটকে ট্রান্সফার হয়েছিল, পাশের রাজ্যে গিয়েও কিন্তু না, কর্ণাটকে গিয়েও কিন্তু সেখানে বলছি পাশের রাজ্যে গেল, কিন্তু ঝালমুড়ি পলিটিক্সে আবার অন্যরকম বোঝাপড়া হয়ে গেল। সেটা হলে ঝাল কার লাগবে, মুড়ি কে খাবে আমি তো বলতে পারবো না, কিন্তু একটা কথা এইখানে যে হচ্ছে এটা নাটক হচ্ছে, এটা নাটক হচ্ছে। আজকে জেল কর্তৃপক্ষের সাহসটা দেখুন, সিবিআই কে উত্তর দিচ্ছে না, ফোনে উত্তর দেননি, বলেছেন চিঠি দিতে, চিঠি দেয়া হয়ে গেছে 2 সপ্তাহ হতে চলল, কোনো নীরব বসে আছেন। কিন্তু আমি বলবো দেখুন, শেষে যে বিচার যেটা হবে সেটা হবে, কিন্তু এইভাবে এটা কি বিচার হচ্ছে? উত্তম কুমারের শেষ ফিল্মে একটা জনপ্রিয় গান ছিল, সাহেবরা সব চলে গেছে স্বাধীন করে দেশটাকে, আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু ল্যাজটাকে। সাহেবরা নেই, জমিদাররা নেই, কিন্তু সাহেবী মেজাজ আর জমিদারি মেজাজ একই রকম আছে, একই রকম আছে বোধহয় সামন্ততান্ত্রিক ভাবনা, যে ভাবনা থেকে মনে হয় যে আমি ক্ষমতায়, সেই জন্য তুমি আমার অধস্তন, আমি মালিক, তুমি দাসানুদাস। এমনিতে গোবলয়ে মোটামুটি চেনা ছবি হলেও নবান্নের ছবিটায় যে সত্যি সত্যি সচেতন এবং সংবেদনশীল বাঙালিকে বোধহয় চমকে দেবে। আর সব থেকে ট্র্যাজিক যেটা, এই ঘটনার উপলক্ষ শিল্পী রামকিঙ্কর বেজের জন্মদিনে মালা দেয়া, আর সেখানেই ধরা পড়ল ছবিটা, যা নিয়ে আমাদের এখনকার এই অনুষ্ঠান, আমাদের আজকের বিষয়। নবান্নে মন্ত্রীর পদসেবায় পুলিশ, ক্ষমতার দম্ভ থেকেই সামন্ততান্ত্রিক ঔদ্ধত্য। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, আছেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, আমার অন্যদিকে রিতেশ তিওয়ারি বিজেপি নেতা এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। ওদের কাছে যাব, কিন্তু যে ছবিটা সচেতন বাঙালিকে লজ্জিত করবে। শুরুতেই সেই খবর। রবি ঠাকুরের কবিতায় গবু রাজাকে জুতো পরিয়ে হট্টগোল থামিয়েছিলেন এক বৃদ্ধ, আর নিরাপত্তা রক্ষীর হাতে জুতো পরে সোমবার রাজ্যে হট্টগোল বাঁধালেন মন্ত্রী রজপাল সিংহ। নবান্নে শিল্পী রামকিঙ্কর বেইজের জন্মোৎসব পালন, শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজির মন্ত্রী মশাই। জুতো খুলে ভক্তি ভরে শিল্পীর ছবিতে মালা দিলেন রজপাল, কিন্তু তারপরই বাদ্য বিতর্ক। ফেরার পথে জুতোর খোঁজে মন্ত্রী মশাই, তখনই জুতো হাতে এগিয়ে এলেন এক নিরাপত্তা রক্ষী। তাকে দেখেই মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়লেন মন্ত্রী। ভাবটা এমন, জানোই তো কি করতে হবে। এরপর মন্ত্রীর পায়ে জুতো গলিয়ে দেন ওই রক্ষী, বেঁধে দেন জুতোর ফিতেও। উপস্থিত সবার তো চোখ কপালে, একই কাণ্ড, মন্ত্রীকে জুতো পরানো কি পুলিশের কাজ? ক্ষুব্ধ পুলিশ মহলের একাংশের অভিযোগ, এমন কাজ করে আসলে উর্দিকেই অপমান করলেন মন্ত্রী। বুঝিয়ে দিলেন তাঁর চোখে উর্দিধারীদের জায়গা কোথায়, যেখানে রজপাল সিংহ নিজেও একজন প্রাক্তন আইপিএস। সামন্ততান্ত্রিক মানসিকতার ধ্বজাধারীরা অবশ্য বলতেই পারেন, আরে বাবা, ইনি তো মন্ত্রীর বডিগার্ড, পা তো আর বডির বাইরে নয়, তাই পাকে গার্ড করাও তো বডিগার্ডেরই দায়িত্ব। কিন্তু এটা তো গণতন্ত্র, প্রভুতন্ত্র তো নয়। তাহলে এমন প্রভুসুলভ মানসিকতা কেন? যে ছবি এতদিন বিহার উত্তরপ্রদেশে আকছার দেখা যেত রজপাল সিংহের হাত ধরে, সেই ছবি এবার প্রবেশ করল বঙ্গে। সুমন খড়াই, এবিপি আনন্দ, কলকাতা।
নজরুল সাহেব, অনেকেই মানবেন যে ক্যামেরার সামনে বলেই এটা নিয়ে হইচই হচ্ছে, এটা দৈনন্দিন জীবনের একেবারে রোজকার। আপনি দেখুন রজপাল সিংহ একটুও কিন্তু ফুটেজে কোথাও অপ্রস্তুত নন, মানে বছরের পর বছর একজন মানুষ অভ্যস্ত হলে যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়া, এবং এই হোমগার্ড, এই কনস্টেবল, এই কোট আনকোট চাকর বৃত্তি এদের করেই যেতে হয়, এটা কি সত্যি? না, দেখুন আমাদের কিছু ঘটনা চালু আছে যেগুলো অনেক সময় বেআইনি, অনেক সময় অনৈতিক, অন্তত অমানবিক, কিন্তু সেগুলো যেহেতু চলে আসছে, গা সওয়া হয়ে গেছে, আমরাও মেনে নেই। এটা ক্যামেরাতে ছবি তোলা হয়েছে, দেখানো হচ্ছে, সেই জন্য হইচই হচ্ছে। না হলে আমাদের, যেমন আমি পুলিশে চাকরি করার সময় দেখেছি যে বাবার বয়সী লোকদেরকে তুমি, এমনকি তুই বলে সম্বোধন করা হয়, এখনও সেটা চালু আছে, যেটার আমি ঘোর বিরোধী ছিলাম এবং যার জন্য আমার সঙ্গে বিরোধ হতো। আমরা কেউ সরকারি পদমর্যাদায় উপরের পদে থাকতে পারি, কেউ নিচের পদে থাকতে পারি, কিন্তু আমাদের মানুষ হিসেবে সকলকে সমান এটা জানতে হবে। এটা শুধু আমার কথা নয়, আমাদের সংবিধানে জীবনের অধিকার বলে একটা অধিকার আছে, তার মধ্যে সম্মানের সঙ্গে বাঁচার অধিকারটা পড়ে, অর্থাৎ এটা মৌলিক অধিকার। তো কাউকে মানে অপমানজনক কিছু করতে বাধ্য করা, সেই সম্মানজনকভাবে বাঁচার যে সংবিধানে মৌলিক অধিকার, সেটাকে ক্ষুণ্ণ করা। আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে, সেই বাধ্য হয়ে, এটা একদিনের ঘটনা না, অনেকে বলছেন যে রোজকার দৈনন্দিন জীবনের নানা ধরনের, সেই অর্থে আপনার কথা থেকে ধার নিয়ে বলি যে অপমানজনক কাজ সেটা করতে হয়, এবং এই নিচুতলার পুলিশ কর্মীরা এরা না বলার জায়গায় থাকেন না। আইন কি বলছে? না, একদম ঠিক কথা নয়। দেখুন, আমাদের এ রাজ্যে অর্ডারলি প্রথা অনেক দিন আগে রদ করা হয়েছে, অর্থাৎ কাউকে অর্ডারলি হিসেবে কোথাও দেওয়া যেতে পারে। আপনারা এখানে টিভিতে দেখালেনও যে তিনি নিরাপত্তা রক্ষী, অর্থাৎ নিরাপত্তার দায়িত্ব পালন করানো ছাড়া ওনাকে দিয়ে অন্য কাজ করানো যায় না। অতএব আইনের দিক থেকে এটা বেআইনি, আর মানবিকতার দিক থেকে তো অমানবিক বটে। নৈতিকতার কথা যদি আপনি ধরেন তাহলে এটা অনৈতিক কাজ, এই কাজ করানো যায় না। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে করান কেন, আর কিছু লোক করেন কেন? না, আর বাস্তব অভিজ্ঞতা তো অন্য কথা বলছে। ধরুন যে কোনো জেলায় আপনি চলে যান, যে বেশিরভাগ, ব্যতিক্রম অবশ্যই আছেন, কিন্তু বেশিরভাগ উচ্চপদস্থ পুলিশ অফিসারের বাংলোতে বাগান করা থেকে ছেলেকে স্কুল নিয়ে যাওয়া থেকে, এমনকি আপনাকে বলি যে বেশ এক দশক আগে একটা টেলিভিশন চ্যানেলে সিরিজ হয়েছিল যে সকালে কুকুরকে পটি করতে নিয়ে যাচ্ছেন হোমগার্ডেরা, দিনের পর দিন, একজনের ক্ষেত্রে না, বহুজনের ক্ষেত্রে। সেটা হয় কি করে? না, আমি তো বললাম, দেখুন অর্ডারলি প্রথা রোধ করার পর কারোর ব্যক্তিগত কাজে, রান্না করার জন্য বা কুকুর দেখাশোনার জন্য বা ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য কাউকে নিয়োগ করা যায় না, এটা বেআইনি, আইনের কথা। এখন কি করা হয়, ধরুন আমাদের যেমন পুলিশে এটাও আছে, কিন্তু এসিআর বা সার্ভিস বুকে ভালো করবে, সেই জন্য কি কেউ করতে পারে? শুধু সার্ভিস বুকে নয়, ধরুন যদি কোনো আপনি মন্ত্রী বা কোনো নেতা বা কোনো পুলিশ অফিসার, এমনকি অন্য অফিসারের যদি কাছে আপনি থাকেন বা তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি যেখানে খুশি আপনি পোস্টিং চাইতে পারেন, ছুটি মানে আইনত না নিয়েও আপনি ছুটি কাটাতে পারেন, বা আপনি মেডেল পেয়ে যেতে পারেন, সব রকম সুবিধা পাওয়া যায়। ফলে কিছু লোক এটাকে ওই যে জুতো পরানো বা আরো কিছু খারাপ কাজ করা খুব খারাপ মনে করে না, তারা ভাবে যে তারা খুব বুদ্ধিমান, এটা করে তারা অনেক বেশি লাভ করছেন। এটা এক পক্ষের দোষ নয়, যিনি করাচ্ছেন তিনি তো অবশ্যই দোষী, কিন্তু যিনি করছেন তারও যদি একটা সম্মানবোধ থাকলো তাহলে এটা উনি করতেন না, এটা করতে তিনি বাধ্য নন। একদম ঠিক। এই রকম ছবিগুলো শুধু এখানে এই রাজ্যে নয়, অন্য রাজ্যে গোবলয়ে বারবার সাম্প্রতিককালেও আমাদের চোখে পড়েছে। দেখাবো আপনাদের। প্রভুর চরণে দাস,
যুগে যুগে দাসেদের সেবা যত্নে দিব্য রয়েছেন রাজনৈতিক প্রভুরা। মমতা মন্ত্রিসভার সদস্যদের হাত ধরে এ রাজ্যে পদসেবার নতুন অধ্যায় সূচনা হলেও গোবলয়ে এ ছবি বহু পুরনো। মন্ত্রীরা তখন নিছকই মন্ত্রী নন, প্রভু, সামন্ত প্রভু। সালটা 2011, মায়াবতী তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামতেই তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে দেখা গিয়েছিল ছুটতে গিয়ে পকেট থেকে রুমাল বার করে মায়াবতীর জুতো মুছতে। বারণ করা তো দূরের কথা, পায়ের দিকে তাকানোরও প্রয়োজন বোধ করেননি নিম্নবর্গের স্বঘোষিত মসিহা। প্রভুত্বের প্রতিযোগিতায় মায়াবতীর থেকে মুলায়ম পুত্র অখিলেশই বা পিছিয়ে থাকেন কি করে? 2014 পৈতৃক ভিটে সাইফাইয়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যখন সোফায় গা এলিয়ে, তখন তার পায়ের কাছে বসে উত্তরপ্রদেশের আইজি। এই ছবিটাও উত্তরপ্রদেশের 2013। পুরোদস্তুর ইউনিফর্ম পরিহিত আইপিএস অফিসার বসে রয়েছেন রাজ্যের তৎকালীন কৃষিমন্ত্রীর পদতলে। জাতপাতের রাজনীতির আরেক চ্যাম্পিয়ন খেলোয়াড় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁর পা ধুয়ে দিতে দেখা গিয়েছিল এক পুলিশ অফিসারকে। লালু তখন মুখ্যমন্ত্রী নন, রাজ্যটাও বিহার নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড। কিন্তু স্থান বদলে কি আর মাহাত্ম্য বদলায়? প্রভু তো প্রভুই। এক জওয়ানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের জুতোর ফিতে বাঁধার এই ছবিও চমকে দিয়েছে অনেককেই। এ রাজ্যে রজপাল সিংহের আগে পর্যন্ত কোনো মন্ত্রীর জুতোর ফিতে বেঁধে দেওয়া কিংবা জুতো পরিয়ে দেওয়ার ছবি সামনে না এলেও মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় পুলিশ কমিশনারকে উর্দি পরে খালি পায়ে ঘুরে বেড়াতে অবশ্যই দেখা গিয়েছে। শুধু কি মন্ত্রীদের প্রভুত্ব? পুলিশের বড় কর্তাদের একাংশের সামন্ততান্ত্রিক মানসিকতার ছবিও বারবার সামনে এসেছে। জম্মু কাশ্মীরের ডিআইজির জুতোর ফিতে বেঁধে দেওয়া কিংবা তাঁর ছেলের গলফ খেলার সময় অস্ত্রধারী এক নিরাপত্তারক্ষীর ক্যাডির কাজ করার এই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হইচই ফেলে দিয়েছিল। এ রাজ্যেও বহু পুলিশ কর্তার কুকুরকে প্রাতঃভ্রমণে নিয়ে যাওয়া কিংবা বাড়ির বাজার করার দায়িত্ব নিচুতলার বহু কর্মী দীর্ঘদিন ধরে পালন করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। এবিপি আনন্দ। রিতেশ, অনেকে বলছেন কলোনিয়াল হ্যাংওভার, বাদামি চামড়ার সাহেবরা রয়ে গেছেন এবং তারা, সেটা রাজনীতিবিদ হতে পারেন, পুলিশ কর্তা হতে পারে, নিজেদের রাজপুরুষ ভাবেন, তারা রাজপুরুষ, বাকি সবাই ওই যে বললাম দাসানুদাস। না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস যখন থেকে ক্ষমতায় এসছে, এই সরকারের মন্ত্রীরা ছোটখাটো নেতারা তারা মনে করেন আমরা যা ইচ্ছে তাই করি। তৃণমূল কংগ্রেস, গোটা দেশের ছবি দেখালাম, সব রাজ্যে এরকম পাওয়া যাবে না। সব রাজ্যের সঙ্গে বাংলার রাজনীতির কালচারটা কিন্তু ভিন্ন ছিল। এই ধরনের কাজে তারা এই জন্য এত উৎসাহ পান। তারা একটু আগে যে নজরুলবাবু যেটা বলছিলেন, আমি ওনার সাথে একমত নই, যে যারা করছেন তাদের সম্মানবোধ নেই। তাদের সম্মানবোধ নিশ্চিতভাবে আছে। কোনো অধস্থ, সে কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টর হোক বা ইন্সপেক্টর হোক, তার ক্ষমতা আছে কি একজন মন্ত্রী বা একজন ওপরের অফিসার যদি বলে সে রিফিউজ করবে? যেখানে আপনি দেখতে পাচ্ছেন একের পর এক ঘটনা ঘটছে, পুলিশ মারা যাচ্ছে, তারপরেও তার বিরুদ্ধে বলার কার মুখ নেই। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কলকাতার প্রাক্তন কমিশনারকে খালি পায়ে ঘুরতে, কিন্তু এই পুলিশ কমিশনারকে যখন দেখলাম তার পুরুষত্ব জেগে উঠলো যখন এসআই তাপস চৌধুরী মারা গেলেন। 24 ঘন্টা সময় লাগলো না, তাকে পরিবর্তন করে দেওয়া হলো। তার কারণ এই রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থা এমনভাবে চলছে যেখানে আপনি শাসক দলের সমস্ত কথা শুনবেন, তাদের ইচ্ছার মতো আপনি কাজ করবেন, সেটা ঠিক বেঠিক অনৈতিক সেটা নিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। দিনের শেষে রাত্রিবেলা আপনাকে বলতে হবে মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আপনার সমস্ত দোষ মাফ। এই একের পর এক ঘটনা সেটা প্রমাণিত করছে এই ধরনের ঘটনা। ফাইন, বিমলদা, একটা দৃষ্টান্তমূলক কিছু এই সরকার মামাটি মানুষের সরকার করে দেখাতে পারে না? সরকারের মন্ত্রী রজপাল সিং কোনো একটা বিবৃতি, কোনো একটা, আমি পদ থেকে অনেকে পদত্যাগ দাবি করেছেন, আমি শুনছিলাম টেলিফোনে সিপিএম এর এক নেতা, আমি সে কথা বলছি না, কিন্তু একটা দৃষ্টান্তমূলক বার্তা তো দেওয়া যেতে পারে। মানে আমি বলছি রামকিঙ্কর বেশ, যার জন্মদিনে মালা দিতে গিয়ে এই ঘটনা, তিনি তো বাজে থাকলে অজ্ঞান হয়ে যেতেন এই ঘটনা শুনে। আমি নিশ্চিত মন্ত্রী যিনি গেছিলেন মালাটা পড়াতে, তিনি কি আদৌ রামকৃষ্ণ বেশ সম্পর্কে কিছু জেনে থাকলে হয়তো অবাক হবে বাংলার। রামকিঙ্কর বেশ থাকলে দুঃখ পেতেন এই ঘটনা দেখলে। আর এই ঘটনাটা সত্যি আমাদের একটু ব্যাড টেস্ট জায়গায়, কারণ এটা কলোনিয়াল হ্যাংওভার যাই হোক, এটা খুব বিরক্ত লাগে এটা দেখে। এটা গণতান্ত্রিক সমাজে প্রতিচ্ছবি হওয়া উচিত নয়। তবে যে বামপন্থী নেতারা বিরক্তি প্রকাশ করেছেন, আপনারা যদি আমাকে 2 দিন সময় দিতেন, আমি একটা পুরনো কাগজ ঘেঁটে দিতাম, ঘেঁটে বার করতাম। নিশ্চয়ই আমার ধারণা আছে এক বিপ্লবী নেতা, তিনি যাচ্ছেন পেছনে এক পুলিশ জুতোগুলো নিয়ে যাচ্ছেন, তার জুতো জোড়া, কারণ বৃষ্টি হয়েছিল। এখন নামটা আমি বলছি না, কারণ আমি প্রমাণটা আমি দেবো আপনাদের, প্রকাশ্য অনুষ্ঠানে আপনাদের দেবো।
এছাড়াও সেই নেতা সম্পর্কেই একটা বক্তব্য ছিল, তিনি যখন দলের নেতা অনেক দিন আগে যখন কমিউনিস্ট পার্টি গঠন হচ্ছে একটা জায়গায় গেছেন, সেখানে প্রচুর কাদা, তিনি কাদা মারিয়ে যেতে পারেননি, চেয়ার আনা হলো, চেয়ার ঘাড়ে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তাই কমিউনিস্ট নেতারা এসব শুনলে তারা রিয়াকশনটা দেবেন না, তারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবেন। আসলে আজ থেকে বেশ বহু বছর আগে, অন্তত 150 বছর আগে ইটালিতে এক দার্শনিক জন্মেছিলেন প্যারেটো, উইলফ্রেড প্যারেটো। তার একটা বিখ্যাত তত্ত্ব আমরা ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকি, এলিট থিওরি। তার বক্তব্য রাজনীতিটা এলিটরাই নিয়ন্ত্রণ করে, আর আলটিমেটলি ওটা এলিটেরই আবর্তন হয়। যে মায়াবতীর ছবি দেখলাম, যে লালু প্রসাদের ছবি দেখলাম, তারা তো একেবারে গ্রাসরুট লেভেলের রাজনীতিটা করেছেন, কিন্তু তার যখন জুতো কেউ পরিয়ে দেয় বা রুমাল দিয়ে জুতো মুছে দেয়, তিনি বোধহয় সেটা এনজয় করেন তার সেই এলিট সত্তা থেকে। আসলে এখানে ব্যাপারটা আরেকটু অন্যরকম দিক দিয়ে কথা বলি। একজন বাম এমএলএ কে দেখেছি একটা কনফারেন্সে, আমিও সেখানে ছিলাম, তিনি অধ্যাপক ছিলেন। তার যে ব্যক্তিগত দেহরক্ষী, তার বরাবরই তার ব্যাগটা কিন্তু সেই বহন করছিল, ভারী ব্যাগটা। পরে দেখলাম তার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। এখানে হয়তো রজপাল সিং এর সঙ্গে তার দেহরক্ষীর ব্যক্তিগত সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলছি পরিবারের লোক হলেও তো আপত্তি করা উচিত নয়। রজপাল সিং এরই উচিত ছিল যে না, তুমি এই কাজটা করো না, ঠিক নয়। এবং তার যে একেবারে উচিত না, এবং তার উচিত অবিলম্বে যে না, এই কাজটা ঠিক হয়নি, ভবিষ্যতে যাতে না হয় আমি চেষ্টা করব। এমনকি সরকারের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া উচিত, শুধু বিবৃতি দেওয়া নয়, সরকারের সমস্ত স্তরে জানিয়ে দেওয়া উচিত যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আর আপনি যে প্রশ্নটা তুলেছিলেন, এগুলো কিন্তু আমরা যা যা কাগজে দেখি, আইএস বা আইপিএস অনেক অফিসারদের যা আচার আচরণ, তারা পুলিশ কর্মীদের সঙ্গে যা আচরণ করেন, হয়তো সেইটা থেকে গেছে, সেখানেও বদলের কোথাও প্রয়োজন আছে। যে নিচু তলাকার কর্মীরা আমার চাকর নয়, তারা আমার সহকর্মী, এইটা ভাবার দরকার একেবারে। আমি এই শেষ বাক্যটা দিয়ে অনুত্তমার কাছে যাব, যে রজপাল সিং এর প্রাক্তন আইপিএস সত্তাটা যদি বাদ দিই, রাজনীতিবিদদের তো মানুষের কাছে ভোটে গিয়ে এই মানুষগুলোর ভোট কার্যত কোট আনকোট ভিক্ষা করে, হাত জোর করে এইখানে পৌঁছন, প্রথমে বিধায়ক, তারপরে যারা মন্ত্রী হলেন, তারপরও এইটা কি কোথাও একটা, অর্থাৎ মানে আমি তোমার লোক নই, তোমার আসন হচ্ছে ওই নিচটায়, এই মানসিকতা কাজ করে। সুমন, এখানে আমি বলবো যে এটা বোধহয় রাজনীতি বা প্রেক্ষিত কোন পেশার থেকে আসছে সব নির্বিশেষে ঘটে থাকে। মানে একজন প্রাতিষ্ঠানিক অধিকর্তার মধ্যেও কিন্তু থাকতে পারে, কারণ যেই মুহূর্তে আমি একটি উচ্চ পদে আমি কোথাও তাতে পৌঁছলাম, প্রথম যে বদলটা চোখে পড়ে সেটা হচ্ছে অনেক মানুষের ওপর আমার নিয়ন্ত্রণ আছে এবং অনেক মানুষের জীবনে আমি প্রভাব ফেলতে পারি। প্রভাবটা আমরা কর্মদক্ষতা দিয়ে যদি ফেলতে চাই, সেটা সময় সাপেক্ষ, এবং এমনও মনে হতে পারে যে আমি যতদিন অবধি ক্ষমতার আসনে থাকবো, ততদিনের মধ্যে যদি এটা না করে পারতে পারি, তাহলে নিজেকে কোথাও যেন জাহির করার জন্য যেন আমার ক্ষমতা আছে এবং অন্যকে অবগত করানোর জন্য দেখো আমার ক্ষমতা আছে, আমরা কিছু শর্টকাট নিই। তার মধ্যে একটা হচ্ছে যে তোমার কার্যাদির ওপর শুধু আমার নিয়ন্ত্রণ নেই, তোমার সামগ্রিক সত্তার ওপর আমার নিয়ন্ত্রণ আছে। ভয়ের কথা সেটা হচ্ছে, যেটা নজরুল বাবুও বলছিলেন, আমি ওনার সঙ্গে একদম একমত, যখন এরকম একটা ঘটনা ঘটে তার মধ্যে প্রচ্ছন্ন থাকে একটা অন্য বিনিময় প্রথা। আমি যখন তোমাকে দিয়ে একটা অনধিকার চর্চার কাজ করিয়ে নিলাম, তুমিও কিন্তু আমার কাছ থেকে অন্য কিছু দাবি করতে পারো, যেটা হয়তো খুব অনৈতিক। আমি হয়তো জানি তোমার থেকে এই বাড়তি সুবিধাটুকু আমি পাই, তাই কালকে তোমাকে হয়তো সেটা আমি বাধ্য হব দিতে। যেখান থেকেও কিন্তু একটা যে ওভারঅল ভারসাম্য, যেখানে একটা কাজের কোয়ালিটির জায়গাটা এনশিওর হওয়ার কথা, সেইটা কোথাও বিচ্ছিরিভাবে এফেক্টেড হয়ে যেতে পারে। এটা কি একটা অভ্যেস নয়? এতটা ভেবে বোধে কাজটা করছেন না, এটা না, এতটাই আমাদের অবচেতনে চলে আসে। রাজনীতিবিদদেরও এই সমস্যা আছে, এটা শুধু আইপিএস দের সমস্যা বলে চিহ্নিত করাটা মুশকিল। এবং এটা একদম আমরা দল বস নির্বিশেষে দেখব। ইতালির দার্শনিকের মতবাদ উদ্ধৃত করলেন, আমাদের শাস্ত্রে কি লেখা আছে যে শূদ্রদের একমাত্র কাজ অপর তিন বর্ণের সেবা করা। তো এর জন্য বিদেশিদের কাছ থেকে আমাদের নিতে হয় না, এই শাস্ত্র খালি ওইটা বললে হবে না, আমাদের শাস্ত্রে শূদ্ররা উপরে উঠতে পারে তার প্রমাণও আছে। খালি শাস্ত্রটাকে এইভাবে ব্যাখ্যা করলে হবে না। তাহলে আলোচনা করুন, আমি শাস্ত্র নিয়ে আলোচনা করতে রাজি আছি। আমাদের শাস্ত্রকে আপনি মনুসংহিতা যান, আপনি আসুন, তাহলে আলোচনা করুন, শাস্ত্রে যান, সময় বাড়িয়ে দিন, ঋগ্বেদে যান, না ঋগ্বেদে পুরুষ সূক্ত আপনি খুলুন, সেখানে বলা আছে যে শূদ্রদের একমাত্র কাজ অক্ষিণ্ণ চিত্তে অপর তিন বর্ণের সেবা করা। কনসেপ্টটা কিভাবে সোশ্যাল ডিভিশন অফ লেবার কিভাবে প্রেক্ষাপট আছে, এইরকম ভুলভাবে ব্যাখ্যা করলে আমি দ্রুত কথা, পুরাণ থেকে বেরিয়ে কোন মানসিকতা থেকে এই ধরনের ব্যবহার হয় দেখাবো। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরের সবার সামনে দাঁড়িয়ে একজন মন্ত্রী, একজন সরকারি কর্মী তার জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন, অথচ তার মধ্যে কুণ্ঠাবোধ তো দূরের কথা, চোখে মুখে অস্বস্তির ছাপটুকুও নেই।
রাজ্যের কিছু কিছু মন্ত্রী সরকার পরিচালনার বদলে তারা যে শাসন করছেন এটা বুঝিয়ে দিতে চান। নিন্দুকেরা বলছেন মন্ত্রীমশাইয়ের শরীরী ভাষা যেন বলতে চাইছে এটাই তো স্বাভাবিক, এই সেবাই তো তার প্রাপ্য। রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রী যে জিনিস করে দেখালেন তাতে মনে হলো তিনি ফিউডাল ক্যারেক্টার থেকে এখনো মুক্ত হতে পারেননি। কেউ বলতেই পারেন সরকারি কর্মচারীরা তো পাবলিক সার্ভেন্ট, তারা তো মিনিস্টার সার্ভেন্ট নন। পাল্টা হুঙ্কার ভেসে আসতে পারে ওসব কথার কথা। সরকার আমাদের, তার মানে সরকারি কর্মচারীরাও আমাদের। মাইনে কে দেয়? কিছুদিন আগে তো ধর্মঘটের দিন বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়ার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন 100 বার স্বাধিকারে হাত দেব, মাইনেটা তো আমিই দিই। কট্টর ভক্তদের অনেকেরই মত ঠিক বলেছেন, সামন্ত শাসনে আবার স্বশাসন, আমাদের কথায় উঠবে বসবে। সরকার আমাদের, পুলিশ আমাদের, সরকার আমাদের, পুলিশ আমাদের। সাধারণ গোছের কেউ একটা পাল্টা বলতে পারেন সরকারি কর্মচারীদের মাইনে তো সাধারণ মানুষের করের টাকা থেকে দেওয়া হয়, এমনকি মন্ত্রীদেরও। তাহলে মন্ত্রীদের খবরদারি কেন? যা শুনে সাবধানী কেউ কেউ বলছেন প্রশ্ন করতেই পারেন, কিন্তু সামলে পুলিশ ছাড় পাচ্ছে না, আপনি কোন ছাড়? বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতা এক অদ্ভুত বিষয়, ক্ষমতার সঙ্গে যেমন দায়িত্ব আসে তেমনি আসে ঔদ্ধত্য। I am man of the chief minister. I am the government. Don't forget it. Don't forget it. কিন্তু শাসক ও ঔদ্ধত্য এই দুটো বিষয় এতটা অঙ্গাঙ্গিক কেন? মন্ত্রী হওয়ার পরে উনি অর্জন করেছেন এই ধরনের আচরণ, সেটাও হতে পারে। মানে ঠিক সেই বাবু প্রথা, বাবু কালচারের কথা মনে পড়ে গেল যে একজন বাবু তার দাঁড়িয়ে আছেন, তার দাস তার পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে। ঔদ্ধত্য, মেজাজ, অহংকার আপাত দৃষ্টিতে সবই ঠিক আছে, কিন্তু গণতন্ত্রের দিনের শেষে মানুষের হাতেই ক্ষমতার চাবিকাঠি। এই একটা সাবধান বাণীও কিন্তু শুনিয়ে রাখতে ভুলছেন না কেউ কেউ। এবিপি আনন্দ। নজরুলবাবু, সরকারের ব্যবস্থা বাদ দিন, এখনো পর্যন্ত রজপাল সিং এর একটা দুঃখ প্রকাশ এলো না, সেটা তো সাধারণ মানুষ এক্সপেক্ট করেন। দেখুন, উনি যদি মনে করে থাকেন যে কাজটা অন্যায় হয়েছে তাহলে দুঃখ প্রকাশ হয়তো করবেন, এবং সে দুঃখ প্রকাশ করবেন কি না সেটাও নেত্রীর কাছে অনুমতি নিতে হবে, কি ভাষায় করতে হবে। অতএব উনি যা মনে করছেন সেটা করে দেবেন, এরকম একটা যখন বিতর্ক সৃষ্টি হয়েছে তো করতে পারবেন না, তো সময় লাগবে। না, আমি মনে করি এই ধরনের ব্যবস্থা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এটা শুধু এখানে নয়, একেবারে পুলিশ স্তরে বা আইএস সঙ্গে যারা কাজ করেন সর্বত্র আইনত তো ব্যবস্থা নেই, ব্যবস্থাটা তৈরি হচ্ছে, সেই তৈরি করাটা বন্ধ করার জন্য এটা একদিনে কিন্তু হবে না। এটা দীর্ঘদিনে চলে আসা একটা মানসিকতা, এবং যেটা মনোবিদ বললেন যেটা হচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক। আমি যদি আমার ইমিডিয়েট ওপরের বস বা একেবারে টপ বস তাকে খুশি রাখি, তাহলে আমি আমার সুবিধাগুলো পাবো। এই মানসিকতাটা বন্ধ করার দরকার। এইটা যদি করতে না পারি তাহলে কিন্তু এই ঘটনা চলতে থাকবে। তবে অনেক সময় এগুলো একটা ভুলভাবে ব্যাখ্যাও করা হয়। একটা উদাহরণ দিই, 1 মিনিট সময় আছে বলতে পারবো। সেটা হচ্ছে 1978 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন ননি পালকিওয়ালা। সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন আপনার কার্টার, জিমি কার্টার। তার মা একটা এবং আমাদের রাষ্ট্রদূত একটা অনুষ্ঠানে সেই তার কার্টারের মা বলেছিলেন তোমাদের ভারতের চপ্পলগুলো আমার খুব পছন্দের। তো সেই আমাদের রাষ্ট্রদূত জাস্ট তার পায়ে হাত দিয়ে দেখেছিলেন, হ্যাঁ আপনার ভালো শুট করেছে, আপনার বেশ শুট করে আমেরিকায় ছড়িয়ে গিয়েছে। নিরাপত্তা কর্মী ওরা জুতোর চামড়াটা কিরাম সেটা পরীক্ষা, এগুলো অনেক সময় আউট অফ কনটেক্সট আলোচনাগুলো হয়। কিন্তু আমি আবার বলছি এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না। গণতান্ত্রিক সমাজে এই দৃশ্যগুলো দেখতে বাজে লাগে, এগুলো অবিলম্বে বন্ধ করার দরকার। এবং আমি মনে করি সরকারের শীর্ষ জায়গা থেকে অন্তত এই বার্তাটা দেওয়া উচিত যে এই ধরনের দৃশ্য যেন ভবিষ্যতে না হয়। বাংলাদেশ আইন মেনে যদি কাজ করা হয়, বেআইনি কাজ যদি বন্ধ করা হয় তাহলে এটা আপনি হবে না। এগুলো আইন করে কিছু হয় না, এটাও মাথায় রাখতে হবে। আমি যখন ক্ষমতা প্রয়োগ করছি, মানসিকতা বদল, আইন মেনে কাজ না করলে সেটা হবে না। একটা পয়েন্টের পরে কিন্তু সেই অনধিকার চর্চার মধ্যে দিয়ে আমি এই রাজনীতির ক্ষেত্রে বিশেষত এটা আসে, কারণ রাজনীতি একটা বদল প্রবণ ক্ষেত্র। আমার মনে হতে পারে যে আমি বেশি দিন অবধি নিজেই অবস্থান না থাকতে পারি, তার মধ্যে কতটা আমি পেয়ে নিতে পারি, এই মানসিকতাও কিন্তু এখানে কাজ করতে পারে। আমার সময় একেবারে শেষ। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন।
নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। लॉयड एयर कंडीशनर्स, जो दे खुशियों की गारंटी। सिक्किम मणिपाल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, बीटेक एडमिशन ओपन फॉर द सीजन 2015 and 16 एवं ग्लैमर वर्ल्ड आयुर्वेदिक ग्लो फेयर मॉइस्चराइजर नील ताई उज्जवल मुस्लिम टॉप।